মুবারক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন আমাদের প্রিয় মডারেটর এবং স্টোরি টেলার মোস্তফা আলম রোমান, এবং তার ঘটনা সবসময় আমরা পছন্দ করি, আমাদের ভালো লাগে। সেই ঘটনাটি আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজকের এই ঈদ স্পেশাল এপিসোডে আপনাদের আরও একটি মিশ্র অনুভূতি জাগানো ঘটনা উপহার দিতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। আশা করি ঘটনাটি শোনার পর হাসি, কান্না, রাগ, দুঃখ এই সবগুলো অনুভূতি আপনাদের মাঝে কাজ করবে। ব্যাপারটি কাকতালীয় হলেও সত্য যে গত ঈদে আমি একজন আপুর ঘটনা শেয়ার করেছিলাম, যা আপনাদের মাঝে একটি মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে। আজ আরও এক আপুর ঘটনা শেয়ার করব, যার ঘটনাটিও আপনাদের মাঝে একটি মিশ্র অনুভূতির সৃষ্টি করবে। তবে এবার অপরিচিত কেউ নয়। আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার একজন নিকটাত্মীয়। বলতে গেলে আমাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের মধ্যে সবাই ঘটনাটির ব্যাপারে জানেন। তবে একটি বিশেষ কারণে এবারও নাম উল্লেখ করতে পারছি না। বলে রাখা ভালো, ঘটনাটি মূলত 3 ভাগে বিভক্ত। কি সেই 3 ভাগ? একটু অপেক্ষা করুন। সময়টা 2000। যে কবিরাজ কাকু মারা গিয়েছেন উনি তো বলে গিয়েছিলেন যে কেউ যদি স্বপ্নে ওই মহিলার হাতে বানানো মিষ্টি খায় তাহলে ওরা আমার মেয়েকে নিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু আমাদের মধ্যে তো কেউ এই কাজ করেনি। তাহলে এমনটা কেন হলো? সম্পূর্ণভাবে জ্ঞান ফিরে আসার পর আমার মেয়ে জানত না যে 1.5 মাস পেরিয়ে গিয়েছে। তাই জ্ঞান ফিরতে সে স্বপ্নের কথাটি আমাদের জানায়। অ্যাক্সিডেন্টের স্বপ্নটা, যেটা সে শেষবার দেখেছিল। ওর কথা শোনার পর আমাদের আর বুঝতে বাকি ছিল না এটা ওই বদজিনের কাজ। কিন্তু আমার ননদের ছেলেই কেন? সে তো কিছু জানে না। ব্যাপারটা কবিরাজকে জিজ্ঞেস করার পর সে 10 মিনিট সময় চেয়ে নেয়। 10 মিনিট পর যা বলল তা আমরা কেউই ভাবিনি। কবিরাজ বলল, আপনার মেয়ে পরীক্ষার প্রয়োজনে কিছু শীট নেয়ার জন্য তার ফুফাতো ভাই অর্থাৎ আপনার ননদের ছেলেকে ফোন করেছিল, আর সেই ফোনের সূত্র ধরেই ওই বদ জিনগুলো তার স্বপ্নে দেখা দেয়। ছেলেটা লোভের বশে স্বপ্নে তাদের কাছ থেকে মিষ্টির বাক্সটি নিলেও ফজরের আজানের কারণে মিষ্টি খেতে পারেনি। যদি মিষ্টিটা খেয়ে নিত তাহলে হয়তো আপনার মেয়েকে আর কখনো খুঁজে পেতেন না। তবে বদ জিনদের উদ্দেশ্য ছিল যারা মিষ্টির বাক্স হাতে নেবে এবং খাবে তাদের পরবর্তীকালে মেরে নিজেদের শক্তি বৃদ্ধি করা। যেহেতু ছেলেটি মিষ্টির বাক্স হাতে নিয়েছে সেহেতু তাকে মরতে হবে, এবং আপনার মেয়েকে নিয়ে গেলে সে আর কখনো তাদের খোঁজ পাবে না। তাই সেই বামুনটি একটু দরদ দেখিয়ে আপনার মেয়েকে আগেই স্বপ্নে সবটা দেখিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল তাকে নিয়ে যাওয়ার আগে শেষ খবরটা জানিয়ে দিতে, কিন্তু সম্ভব হয়নি। তারা যখন আপনার মেয়েকে নিয়ে যাচ্ছিল তখন আপনার ননদের ছেলে বুঝতে পারে যে তার এই লোভের কারণে পুরো পরিবারের ক্ষতি হতে পারে। তাই সে পরের দিন স্বপ্নে মিষ্টি খাবে না বলে জানিয়ে দেয়। যেহেতু মিষ্টি খায়নি সেহেতু আপনার মেয়েকেও নিয়ে যেতে পারেনি। কাজ হাসিল না হবার কারণে রাগে, ক্ষোভে এবং বাক্স হাতে নেবার কারণে আগের সেই কবিরাজ ও ননদের ছেলেকে মরতে হয়েছে। আপনারা যদি আগেই সবাইকে জানিয়ে দিতেন তাহলে হয়তো এই বিপদটা হতো না। এরপর আমার মেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে এবং 2 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেই 1.5 মাসের মধ্যে ঠিক এই ঘটনাগুলো ঘটেছিল। এই ঘটনা যদি অন্য কেউ বলতো বা ভূত FM বা ভূত.com এর কারো কাছ থেকে শুনতাম তাহলে হয়তো বিশ্বাস করতে সত্যিই কষ্ট হতো। কিন্তু এই ঘটনা আমার পরিবার ও আত্মীয় স্বজনের সবাই জানে এবং অনেকেই নিজে এই ঘটনার কিছু অংশের অংশীদার। তাই অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না। কি ভাবছেন ঘটনা শেষ? আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু পরদিন সকালে আপু আমাকে চমকে দিয়ে আবারও একটা ঘটনা শোনান। আপনাদের মনে হয়তো এখন একটা প্রশ্ন রয়ে গেছে, আমি ঘটনার শুরুতে আমার আম্মুর ভয় পাওয়ার ব্যাপারটা কেন বললাম? ওই ঘটনার সাথে কি সম্পর্ক এটার?
প্রিয় লিসেনার, আমি আগেই বলেছি ঘটনাটা 3 ভাগে বিভক্ত। কেবল তো 2/3 শেষ হয়েছে। আপুর দেয়া সেই অপ্রত্যাশিত চমক এখনো বাকি আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আপুকে জিজ্ঞেস করেছিলাম, 2 মাস পর সুস্থ হয়ে গেলে? কিন্তু ভালো জিনদের দুজন তো বলেছিল ওরা ফিরে আসবে। তারপরে ওরা আর বিরক্ত করেনি তোমায়? আমার কথাটা শুনে আপু মুচকি হেসে বলল, তার মানে মা তোমায় পুরো ঘটনা বলেনি। এরপর আপু তার জীবনে বেদনাদায়ক এবং হৃদয় বিদারক এক নতুন অধ্যায় শোনালেন। ঘটনাটি আমি ঠিক আপুর মতো করে তুলে ধরার চেষ্টা করছি। আপু, 41 দিন পর আমার যখন জ্ঞান ফেরে, আমি তখন জানতাম না যে এতদিন বাদে আমি নিজেকে ফিরে পেয়েছি। কিন্তু ধীরে ধীরে সুস্থ হবার পর মায়ের কাছ থেকে সবটাই জানতে পারি। 2 মাস পর আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাই, তখন একে একে সবাইকে আমি এই ঘটনার ব্যাপারে বলতে থাকি। তোমার আম্মুকেও বলেছি। এই 2 মাসে আমি কোনো খারাপ স্বপ্ন দেখিনি, এমনকি সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটিও না। কিন্তু হঠাৎই একদিন আবার সেই স্বপ্ন। এবার জিনিসটা একা এসেছে। সে বলে গেল, আমি ফিরে আসব। তুই তো আমার কাছে এলি না, তাই তোর এমন ক্ষতি আমি করব যা তুই কখনো ভুলতে পারবি না। তোর গর্ভে যদি কোনো সন্তান আসে, ছেলে সন্তান আসে, তাহলে ওই দিন আমি তোর জীবনে আবারও ফিরে আসব। এটা বলে সেই বিভৎস হাসি হাসতে হাসতে জিনিসটা বিদায় নেয়। আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে এবং মাকে এই স্বপ্নের ব্যাপারে জানালে তারা বলে, আমরা আসলে তোকে জানাইনি যে জিনিসটা তোর জীবনে আবার ফিরে আসবে। সেটা জানলে হয়তো তুই ভয়ে থাকতি আর সুস্থ হতে আরো অনেক বেশি সময় লাগতো। যা হোক, এরপরে আমি কোনো স্বপ্ন দেখিনি। ঠিক 1 মাস পর একটা সুসংবাদ পাই, আমি মা হতে চলেছি। এটা একজন নারীর জীবনে যে কত বড় আনন্দের বিষয় তা বলে বোঝানো সম্ভব নয়। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। কয়েক মাস পর জানতে পারি আমার গর্ভে ছেলে সন্তান রয়েছে। প্রথমে ব্যাপারটা শুনে সবাই খুব খুশি হলেও মুহূর্তের মধ্যে সবটা পরিবর্তিত হয়ে যায়। সবার চোখে মুখে চিন্তার ছাপ, কারণ ও বলেছিল ছেলে সন্তান গর্ভে আসলে ও ফিরে আসবে। তাই আমরা বড় একজন হুজুরের খোঁজ করতে থাকি, যিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু সেরকম কাউকেই পাওয়া যাচ্ছিল না। ততদিন আমার ছেলে সন্তানের ব্যাপারে খবরটা আত্মীয়দের সবাই পেয়ে গিয়েছে এবং ছেলে সন্তান গর্ভে থাকাকালীন ওই জিনিসটাও যে ফিরে আসবে সেই খবরটাও সবাই জেনে গিয়েছিলেন। আর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বিষয় হলো, আমি যাদের ফোন করে খবরটা দিয়েছি তাদের সবাই একই সময় একই স্বপ্ন দেখেছেন। ওই জিনিসটা তাদের স্বপ্নে গিয়ে বলেছে, আপনার ভাতিজি ভাগ্নি বোনকে আমি পছন্দ করতাম, কিন্তু তাকে পাইনি। তাই এই মুহূর্তে আপনাদের কাছে মাত্র একটি রাস্তা খোলা আছে। হয় ওকে আমাদের কাছে দিয়ে দিন এবং বাচ্চাটিকে রেখে দিন, না হয় বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে ওকে আপনারা রেখে দিন। এটা বলেই সেই স্বপ্ন থেকে বিদায় নিয়েছিল। আর আমার বাচ্চা হবার আগ পর্যন্ত সবাই এই স্বপ্নটাই দেখেছে এবং মাঝে মাঝেই দেখেছে। 2009 সালে তুমি যখন খালামণির বাড়িতে বেড়াতে গিয়েছিলে, সেদিন আমি তোমার আম্মুকে ফোন করেছিলাম। আমি ফোন করার পর ওই রাতে তোমার আম্মু এবং খালামণি এই স্বপ্নটা দেখে। তাই পরের দিন তোমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরেও সে মাঝে মাঝে স্বপ্নটা দেখে ভয় পেত আর আমাকে ফোন করে সবটা জানাতো। তুমি ছোট ছিলে, ভয় পেতে পারো ভেবে তোমাকে কিছু জানায়নি। তবে আজও হয়তো ভয়ের কারণটা এবং ঘুমের মধ্যে কেন ওভাবে চিৎকার করে উঠত তোমার আম্মু, সেই রহস্যটা জেনে গেলে। যা হোক, এবার আমার ঘটনায় আসি। ট্রান্সফারের কারণে আমার স্বামী তখন খুলনায় ছিলেন, তাই রাতে মাঝে মাঝে আমি একাই ঘুমাতাম। কখনো কখনো ঘুমের মধ্যে আমি পেটের ওপর ঠান্ডা চিকন হাতের স্পর্শ অনুভব করতাম, আবার কখনো কখনো মোটা লোমশ হাতের স্পর্শ, কিন্তু ঘুম থেকে উঠে কাউকেই দেখতে পেতাম না। এর বাইরে সেরকম কোনো সমস্যা হয়নি, দেখা দেয়নি। তবে প্রতি 2 সপ্তাহে যে ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতাম, তিনি একদিন আমাকে ফোন করে বললেন, মা, আমি তো একজন ডাক্তার, বিজ্ঞানে বিশ্বাসী, কিন্তু কদিন ধরে একটা বিষয় আমাকে খুব ভাবিয়ে তুলছে। গত 1 সপ্তাহ ধরে আমি একটা স্বপ্ন দেখছি, সেখানে অদ্ভুত একজন এসে আমাকে বলছে, হয় তোমাকে বাঁচাতে, না হয় তোমার সন্তানকে বাঁচাতে। আমার ডাক্তারি জীবনে এমনটা এর আগে কখনোই হয়নি। ব্যাপারটি কি?
আমাকে একটু খুলে বলো তো। আমি ডাক্তার আঙ্কেলকে সবটা বললেও তিনি ঘটনাটা বিশ্বাস করতে চাননি। যা হোক, অনেক সময় ধরে একজন ভালো হুজুরের খোঁজ করার পর আমার স্বামী তার কর্মস্থল অর্থাৎ খুলনায় একজন হুজুরের খোঁজ পান। তিনি তাকে সবটা জানানোর পর সেই হুজুর আমাদের সাহায্য করার জন্য রাজি হন। তিনি আমার স্বামীর সাথে আমাদের বাড়িতে আসেন এবং আমাকে দেখেন, কিন্তু আমাকে দেখার পর তিনি বলেন অনেকটা দেরি হয়ে গিয়েছে, ওই জিনটা প্রচুর শক্তিশালী, একজনকে তো নিয়ে যাবেই, আর আমি যদি চেষ্টা করি তাহলে এক্ষেত্রে আমার মৃত্যু ঝুঁকি থেকে যাবে। হুজুর অনেক ভালো মানুষ হবার কারণে আমাদের একটা শর্ত দেন। তিনি বলেন, আমার পরিবার বলতে শুধু আমি আর আমার ছেলে এখন খুলনায় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। যদি এই কাজটি করতে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে আমার সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের পুরো পরিবার তার শর্তে মুহূর্তের মধ্যে রাজি হয়ে যায়। তাই শেষ চেষ্টা স্বরূপ হুজুর আমার ডেলিভারির দিনটি বেছে নেন। তিনি বলেন, বিয়ের দিন যে গাছের নিচে তোমার গাড়ি থেমেছিল সেই গাছের চারপাশে কালো কাপড় দিয়ে ঘিরে দাও, আশপাশ থেকে বা ওপর থেকেও যেন কিছু দেখা না যায়। তোমার স্ত্রী যখন প্রসব বেদনা উঠবে তখন আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই গাছতলায় ছাউনির নিচে চলে যাব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেই জিনটিকে আটকে রাখতে। তোমার স্ত্রী বাচ্চা প্রসবের 15 মিনিটের মধ্যে যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে বুঝে নেবে আমরা আমাদের কাজে সফল হয়েছি, নয়তো বাকিটা তোমরা বুঝতেই পারছো। আমরা হুজুরের কথা মতো সব কাজ আগে থেকেই সেরে রাখি। হুজুরও আমার ডেলিভারি সম্ভাব্য তারিখের 15 দিন আগে এসে আমার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। যেদিন আমার প্রসব বেদনা আমি অনুভব করি সেই দিন আমাকে হাসপাতালে নিয়ে যাবার সময় আমার স্বামী হুজুরকে সবটা জানায়। তিনিও তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাউনির নিচে চলে যান। আমার ডেলিভারি সম্পন্ন হওয়ার পর আমি আমার ছেলে রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না যে আপনার আব্বু যখন এই ঘটনাটা শেয়ার করছেন, যদিও তিনি বলেছেন সেই জিনটি বলে গিয়েছিলেন যে সেই দুষ্ট জিনটি যে আর কখনো আমি আসবো না। হয়তো সেই কারণেই আপনি স্বপ্ন দেখেননি এবং যারা এই ঘটনাটি শুনছে তারাও স্বপ্ন দেখবেন না। না হলে হয়তো এই ঘটনাটি শোনার পরে রোমানও স্বপ্ন দেখতে শুরু করত। কি বিভৎস একটা স্বপ্ন, কি বিভৎস সেই মানুষগুলো অর্থাৎ সেই অবয়বগুলো যারা এসে স্বপ্নে এই নির্দেশনা দিত, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতো। আমরা পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা পাই যে ঘটনা ব্যাখ্যাতীত, যে ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সেই মা, ওদিকে কোথায় যাচ্ছেন? শুনুন, থামুন। কথাগুলো বলতে বলতে এগিয়ে যান হোসেন সাহেব, কিন্তু তার মনে হল মা যেন তার কথা শুনতেই পাননি। তিনি হেঁটে চলেছেন বাড়ির পেছনের ঘন বাগানের দিকে। সদ্য বিয়ে করা হোসেন তার শাশুড়ির এরকম আচরণে বেশ বিরক্ত হলেন। এদিকে তার ডাক শুনে তার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এসে তাকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কাকে ডাকছ? হোসেন সাহেব বিরক্তি প্রকাশ করে বললেন, তোমার মাকে ডাকছিলাম, কিন্তু মা তো আমার সাথে কোনো কথাই বললেন না। তিনি হেঁটে গেলেন বাগানের দিকে। এই কথা শুনে তার স্ত্রী তার দিকে বোকার মতো তাকিয়ে রইলেন। এরপর তার স্ত্রী তাকে কিছু বলতেই তিনি চমকে উঠে বাগানের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সময় 1981 সাল। হোসেন সাহেব বিদেশ বিভূঁই থেকে দেশে ফিরে বিয়ে করেছেন সত্যই। প্রায় মাসখানেক পর স্ত্রী বেড়াতে বাপের বাড়ি চলে যান। তারও একই সাথে যাওয়ার কথা থাকলেও কিছু জরুরি কাজ থাকায় তিনি তা পারেননি, তাই স্ত্রীকে আগেই পাঠিয়ে দিলেন। প্রায় 1 সপ্তাহ পর তিনি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। শ্বশুর বাড়িটি ছিল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার একটি গ্রামে। তখনকার যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না এবং এটা আমরা সবাই জানি। সকালে রওনা হলেও তিনি মধ্যরাতে চাটখিল গিয়ে পৌঁছান। সেখানে দিনের বেলায় ভ্যান বা রিক্সা বাহন থাকলেও এত রাত হওয়ায় তিনি আশেপাশে কিছু খুঁজে পেলেন না, কোনো মানুষজনও দেখতে পেলেন না।
একই এলাকায় তার দাদার বাড়ি হওয়ায় তিনি রাস্তাঘাট বেশ ভালোই চিনতেন। সেখান থেকে তার শ্বশুর বাড়ি ছিল প্রায় 10 কিলোমিটার। তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কোনো বাহন না পেয়ে অগত্যা হাঁটতে শুরু করলেন। গ্রামের মানুষগুলো সবে সন্ধ্যা হতেই খুব দ্রুত কাজ শেষ করে শুয়ে পড়েন। তা মোটামুটি সবারই জানা। 80 দশকে বিদ্যুৎহীন সেই গ্রাম্য এলাকা খুব নিরিবিলি হবে সেটা অস্বাভাবিক নয়। তাই সেই সময়ে হোসেন সাহেব কাউকেই দেখতে পেলেন না। মাটির রাস্তা, গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এর সাথে রাস্তার দুপাশে গাছগুলোর কারণে রাস্তা যেন আরো অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। এই অবস্থা দেখে আসার সময় তার টর্চ লাইটটি সাথে না নিয়ে আসার জন্য হোসেন সাহেব নিজেকেই গালমন্দ করতে শুরু করলেন। পকেট থেকে সিগারেট বের করে ধরালেন আর দেখে নিলেন কটা দেশলাই রয়েছে। গোটা বিশেক হবে, চলে যাবে মনে হয়, মনে মনে ভাবলেন তিনি। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চলতে শুরু করলেন। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে ব্যাঙ ডেকে ডেকে উঠছে। কিছু সময় পর হোসেন সাহেব একটা করে দেশলাই জ্বালিয়ে দেখে নিচ্ছেন সামনের পথটা। হোসেন সাহেব ঢাকার ছেলে হলেও সাহসটা ছিল বেশ। তিনি অশরীরী ব্যাপারটা অবিশ্বাস না করলেও ভয় পেতেন বলা যাবে না। প্রায় 2-3 কিলোমিটার পথ চলার পর দাঁড়িয়ে হাতের ব্যাগ থেকে বোতল বের করে খানিকটা পানি খেয়ে আবার চলতে শুরু করলেন। খানিকটা সামনে এগোতেই কর্দমাক্ত রাস্তায় এসে পড়লেন। এতটাই কর্দমাক্ত যে তার পায়ের জুতা জোড়া দেবে যাচ্ছে কাদার ভেতর। বেশ খানিকক্ষণ হেঁটে কর্দমাক্ত অংশটা পাড়ি দিয়ে শুকনো রাস্তায় উঠলেন। জুতো ভারী হয়ে যাওয়ায় আবারও ব্যাগ থেকে পানি বের করে জুতো পরিষ্কার করে নিয়ে বোতলের পানিটুকু খেয়ে নিয়ে বোতলটি রাস্তার পাশের ডোবার দিকে ছুঁড়ে ফেললেন। এবার পকেট থেকে সিগারেট বের করে নিয়ে জ্বালিয়ে নিলেন। দেশলাইটা ফেলে দেওয়ার আগে সামনের রাস্তার দিকে ধরলেন। দেশলাই ফেলে দেওয়ার পর মুহূর্তেই তার মনে হলো কয়েক কদম সামনে রাস্তার পাশে কে যেন বসে আছে। তিনি কিছুটা ভয় পেলেন। হুট করে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চিন্তা করলেন আরেকটি দেশলাই জ্বালিয়ে নিশ্চিত হবেন কিনা। ভাবতে ভাবতেই সামনে থেকে অসম্ভব ভারী গলায় কেউ বলে উঠল, কে যায়? কি ব্যাপার? কথা কন না কেন? কে যায়? হোসেন সাহেব লম্বা দম ছাড়লেন। তিনি অনেকটা হতভম্ব হয়ে বলে উঠলেন, আমি হোসেন, শামসুদ্দিন সাহেবের জামাতা। কিছুক্ষণ সব চুপচাপ। এরপর কণ্ঠটি আবার বলে উঠল, এত রাতে কোনো সমস্যা হয়েছে নাকি? জি না, কোনো সমস্যা হয়নি, আমি আসতে দেরি করে ফেলেছি। কণ্ঠটি আবারও বলে উঠল, এত রাইতে এদিকে কেউ চলাচল করে না, বিপদ আছে। আপনারা শহরের মানুষ, আপনাদের কথা বললেও বোঝেন না। রাইতের আন্ধারে ইজ্জত করা লাগে। আপনি ইজ্জত না করলে তারাও আপনার ইজ্জত করবে না। মুরব্বীর কথায় হোসেন সাহেব এবার বেশ বিরক্ত হলেন। তিনি হাঁটা শুরু করবেন, এমন সময় একটি বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ শুনতে পেলেন। হোসেন সাহেব বলে উঠলেন, কে? মুরব্বী বলে উঠলেন, ওইটা কিছু না, আমার নাতনি। কিন্তু হোসেন সাহেব মুরব্বীর আশেপাশে কারো অবয়ব দেখলেন না। মুরব্বী বললেন, ভয় নাই, চলেন আপনারে আগায় দেই। আপনি আগায় যান, আমি পিছনে আছি। হোসেন সাহেব এবার অনেকটা আশ্বস্ত হয়ে হাঁটা শুরু করলেন। ভাবলেন ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া গেল। এদিকে হোসেন সাহেব আরেকটি সিগারেট ধরাতে গেলে মুরব্বী বলে উঠলেন, বিড়ি ধরায়েন না, বিড়ির গন্ধ আমি নিতে পারি না।
হোসেন সাহেব আর কিছু না ভেবে সিগারেটটা পকেটে ঢুকিয়ে রাখলেন। মুরব্বীকে জিজ্ঞেস করলেন, মুরব্বীর বাড়ি কোথায়? মুরব্বী বললেন, যেইখান থেকে আইলাম তার পাশে। হোসেন সাহেব আবারও জিজ্ঞেস করলেন, কি কাজ করেন? মুরব্বী বললেন, খাস খাস বলতে ওই পথিকরে রাস্তা দেখাই। হোসেন সাহেব বললেন, বুঝলাম না। মুরব্বী এরপর বিড় করে কি সব বললেন। হোসেন সাহেব তার কিছুই বুঝলেন না, তবে প্রশ্নও আর করলেন না। ভাবলেন মুরব্বী হয়তো বলতে চান না। হঠাৎ সামনের গাছের আড়াল থেকে বিশাল এক কুকুর রাস্তার মাঝখানে এসে গড় গড় করতে শুরু করলো। কুকুরটার চোখগুলো জ্বলছে। হোসেন সাহেব দাঁড়িয়ে গেলেন। পেছন থেকে মুরব্বী বলে উঠলেন, বিরক্ত করিস না, উনি আমাদের মেহমান। তার কথা শুনে কুকুরটা কি বুঝলো কে জানে, সাথে সাথে কুই কুই করে মুরব্বীর সাথে হাঁটা শুরু করলো। হোসেন সাহেব বলে উঠলেন, আপনার পোষা নাকি? মুরব্বী বললেন, পোষাই, তবে সবগুলা না, ওইগুলারে নিয়েই ভয়। হোসেন সাহেব তার কথার কিছুই বুঝলেন না, কিন্তু আর কোনো কথাও বললেন না। পুরো রাস্তায় আর কোনো কথা হয়নি। হঠাৎ মুরব্বী বললেন, আর মাত্র 50 গজ সামনে গেলেই হাতের বামে শামসুদ্দিনের বাড়ি। একটা বিড়ি ধরায় চলে যান, বাড়ি যাওয়ার আগে বিড়ি ফালায়েন না, যান। হোসেন সাহেব এমন কথায় অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। তিনি মুরব্বীকে ধন্যবাদ দিয়ে সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলেন। ততক্ষণে মেঘের ফাঁকে চাঁদ ঢুকে দিচ্ছে। কয়েক কদম সামনে এগিয়ে পেছন ফিরে তাকাতেই তিনি দেখলেন মুরব্বী বা কুকুর কেউই নেই। চারিদিকে ফসলের মাঠ। এত তাড়াতাড়ি দুটি প্রাণী কোথায় গেল ভেবেই তিনি বেশ ভয় পেলেন। এবার তিনি জোরে জোরে হাঁটতে শুরু করলেন। বাড়ি থেকে 10 কদম আগে সিগারেট ফেলে দিলেন। তার শ্বশুর বাড়ির আশেপাশে অনেক দূর পর্যন্ত আর কোনো বাড়িঘর নেই। উঠোনটা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। তিনি দেখতে পেলেন উঠোনে সাদা শাড়ি পরে কি যেন কাপড় মেলে দিচ্ছে। কিছুটা এগোতেই তিনি দেখলেন তার শাশুড়ি মা কাপড় শুকাতে দিচ্ছেন। তিনি দূর থেকেই বলে উঠলেন, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? কিন্তু তিনি দেখলেন মা উত্তর না দিয়ে বাড়ির পেছনের ঘন বাগানের দিকে চলে যাচ্ছেন। হোসেন সাহেব আবারও ডেকে উঠলেন, মা, ওদিকে যাচ্ছেন কেন? শুনুন, থামুন। কিন্তু তার শাশুড়ি থামলেন না। তিনি হেঁটে চললেন। এই ব্যবহার দেখে হোসেন সাহেব বিরক্ত হলেন। এদিকে তার ডাকাডাকির শব্দে তার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এলেন। এত রাতে স্বামীকে দেখে বেশ অবাকই হলেন আয়েশা। বলে উঠলেন, তুমি এত রাতে আর কাকে ডাকছ? হোসেন সাহেব এবার ভালো করে খেয়াল করলেন তার স্ত্রীর হাতে একটা দা ধরা। এবার হোসেন সাহেব বলে উঠলেন, মাকে ডাকছি। মা আমাকে দেখে বাগানের দিকে চলে গেলেন। আয়েশা বললেন, কি বলছো এসব? আম্মা তো দুদিন হলো নানা বাড়ি গেছেন, তিনি এত রাতে এখানে কিভাবে আসবেন? হোসেন সাহেবের কথা শুনে চমকে উঠে বাড়ির পেছনের দিকে তাকালেন। তিনি দেখলেন সে সাদা শাড়ি পরা অবয়বটি এখনো দাঁড়িয়ে। তিনি তাকানো মাত্র অবয়বটি ভয়ানক হাসি দিয়ে একটি কুকুরে পরিণত হল। চোখগুলো ভয়ানক লাল হয়ে জ্বলছে, গড় গড় শব্দে মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে হোসেন সাহেব অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। জ্ঞান ফিরতেই হোসেন 2-3 মিনিট পর চালের উপর থপ থপ হাঁটার আওয়াজ শুনতে পেলেন তিনি। চালের এ মাথা থেকে ও মাথা কি যেন হেঁটে চলেছে। এর সাথে তিনি হঠাৎ শুনতে পেলেন গড় গড় আওয়াজ। রাগে যেন ফুঁসে উঠছে জন্তুটা। আয়েশা তার বাহু খামচে ধরল। অসহায় বোধ করলেন হোসেন সাহেব। আশেপাশে কোনো বাড়িঘর নেই। চিৎকার করে যে কারো সাহায্য চাইবেন সেই উপায় নেই। এদিকে জন্তুটার ভয়ানক গড় গড় আওয়াজটা বেড়েই চলেছে। তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। ধীরে ধীরে আওয়াজটা কমতে কমতে এক সময় নিশ্চুপ হয়ে গেল। হোসেন সাহেব
স্বস্তির নিঃশ্বাস ফেললেন। হঠাৎ দরজায় কি যেন কড়া নাড়ল। জাহানারা বেগম ধরফড়িয়ে উঠলেন ঘুম থেকে। পাশে থাকা কলসি থেকে পরপর 2 গ্লাস পানি খেলেন। ভাবতে থাকলেন স্বপ্নের কথা। কি দেখলেন তিনি? ভাবতে ভাবতে শুয়ে পড়লেন তিনি। পর মুহূর্তে উঠে তৈরি হয়ে নিলেন। 8 বছরের ছেলেটাকে উঠিয়ে তাকেও তৈরি করিয়ে নিলেন। ভাবিকে ঘুম থেকে ডেকে তুললেন। ভাবি, আমার যেতে হবে। ভাই সকালে মসজিদ থেকে ফিরলে তাকে বলবেন যেন আমার বাসায় যায়। ভাবি এ কথা শুনে আঁতকে উঠলেন। কি বলছো এসব? এত রাতে কিভাবে যাবে তুমি? এখান থেকে 6 কিলোমিটার পথ। তুমি সকালে যেও। আর তাছাড়া কালই তো তোমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। জাহানারা বেগম তার বাবার বাড়ি এসেছিলেন তার স্বামী শামসুদ্দিনের জমি সংক্রান্ত একটা ব্যাপার নিষ্পত্তি করতে। শামসুদ্দিন সাহেব করাচিতে অবস্থান করায় কাজটি জাহানারা বেগমের ওপর এসে পড়ে। কিন্তু এখন জাহানারা কোনো কথা মানতেই নারাজ। বললেন, ভাবি, আমার ছেলে মেয়েগুলো একা। আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমার মন আর আমাকে শান্তি দেবে না। আমাকে যেতে দিন। এই কথা বলে একরকম জোর করেই তিনি ছেলে সহ বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। তিনি মনে মনে আল্লাহকে ডাকছেন আর সূরা পড়ছেন। তিনি গ্রামের মানুষ, তাই অন্ধকারে চলতে তেমন কোনো অসুবিধা হয় না। প্রায় মাঝামাঝি রাস্তায় আসার পর তাদের গ্রামে ঢোকার মুখে কালভার্টের সামনে এসে দাঁড়াতেই তিনি দেখলেন কি যেন নিচু কালভার্টের নিচে মাছ ধরছে। জাহানারা বেগমকে দেখেই ব্যক্তিটি বলে উঠল, কে? শামসুদ্দিনের বেগম নাকি? জাহানারা বেগম আতঙ্কিত হলেন, কারণ তিনি প্রচন্ড ধার্মিক একজন মহিলা। পুরোপুরি বোরখা দিয়ে ঢাকা থাকলেও এই লোক তাকে চিনে ফেলায় তিনি খুবই অস্বস্তি বোধ করলেন। লোকটা হঠাৎই বলে উঠল, ভয় নাই, আপনার পোলারে দেখা চিনতে পারছি। জাহানারা বেগম স্বস্তি বোধ করলেন। তিনি আস্তে করে ছেলে মামুনকে বললেন, ওনার পরিচয় জিজ্ঞেস করো। মামুন জিজ্ঞেস করল, চাচা, আপনার পরিচয় কি? বলে রাখা ভালো, তখনকার সময়ে গলার আওয়াজ অন্য লোকে শুনলে সেটা বেপর্দা মনে করতেন। জাহানারা বেগম খুবই পরহেজগার নারী ছিলেন। তো মামুনের কথা শুনে লোকটি বলে উঠল, আমি আসলামের বাড়িতে কাজ করি। আমার বাড়ি অন্য গ্রামে। জাহানারা বেগমের গ্রামে আসলাম নামে কেউ আছে সেটা মনে পড়ল না। কি জানি, থাকতেও পারে। তিনি মহিলা মানুষ, হতশত জানেন না। তিনি আবারও হাঁটা ধরলেন। পেছন থেকে সেই লোক বলে উঠলেন, বোন, আমার হারিকেনটা নিভে গেছে। আগুন থাকলে একটু দিবেন। আমি রাতে চোখে কম দেখি, তাই আমার চলতে কষ্ট হয়ে যাবে। জাহানারা বেগম থামলেন। হাতে থাকা ব্যাগ থেকে দেশলাইয়ের বাক্সটা মামুনের হাতে দিলেন। আগুন জ্বালিয়ে দিয়ে দেশলাইটা নিয়ে আয়। সেই সময় সবাই কম বেশি দেশলাই কাছে রাখত, আর সেই বাক্সে এক টুকরো করে লোহা থাকত, কারণ তাদের বিশ্বাস ছিল এটা কাছে থাকলে খারাপ কিছু কাছে আসতে পারে না। যাই হোক, মামুন দেশলাইটা দিতে গেল, কিন্তু দেয়ার আগেই লোকটা বলে উঠল, তেল মনে হয় সব পইরা গেছে। না, বাসায় যাউন ছাড়ার উপায় নাই দেখতেছি। এ কথা বলে লোকটা কালভার্টের নিচ থেকে উপরে উঠে এলো। জাহানারা বেগম অবাক হয়ে দেখলেন লোকটার সাথে একটা বিশাল কুকুর। লোকটা বলে উঠল, ভয় নাই, ও পোষা। আপনারা আগে আগে যান, আমিও পেছন পেছন আসতেছি। আমার বাড়ি ওই দিকেই। জাহানারা বেগম আর কিছু না বলে ছেলের হাত ধরে হাঁটতে শুরু করলেন। পথে আর তেমন কোনো কথা হলো না। বাড়ির কাছাকাছি আসতেই লোকটা পেছন থেকে বলে উঠল, বাসায় আপনার মেয়ে জামাই খুব কষ্ট পাইতেছে, তাড়াতাড়ি যান। এই কথা বলে লোকটা তাদের পেছন ফেলে এই প্রথম সামনে যাওয়া শুরু করলো। জাহানারা বেগম অবাক হয়ে তাকিয়েই রইলেন। ভাবলেন, এই লোক বলে কি, আমার মেয়ে জামাই এখানে আসবে কোত্থেকে? সে তো ঢাকায়। আর এই লোক যাচ্ছে কোথায়? সামনে তার কোনো বাড়িঘর নেই। এসব ভাবতে ভাবতে বাড়ির উঠোনে প্রবেশ করলেন তিনি। মামুন হঠাৎই বলে উঠল, মা, দেখো
চালের উপরে কি যেন। মামুনের কথা শুনে চালের দিকে তাকাতেই তিনি দেখলেন কি যেন একটা চোখের পলকে সরে গেল। তিনি ঘরের দরজায় কড়া নাড়লেন, কোনো আওয়াজ নেই। আবারও কড়া নাড়লেন, ডাকলেন, আয়েশা, এই আয়েশা, মা দরজাটা খোল। ভেতর থেকে ক্ষীণ আওয়াজ এলো। কে? মা? জাহানারা বেগম সাড়া দিতেই দরজা খুলে গেল। জাহানারা বেগম অবাক হয়ে দেখলেন তার মেয়ে জামাই দাঁড়িয়ে। তাড়াতাড়ি ঘরে ঢুকে তিনি মেয়ে জামাই, মেয়ের মুখে পুরো ঘটনা শুনলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তুমি এত রাতে আসলা? জাহানারা বেগম বলতে শুরু করলেন, ঘুমের মাঝে আমি দেখলাম বিশাল বড় এক ঈগল আমার বাড়ির চালের মাঝখানে ফুটো করে ঢুকতে যাচ্ছে, কিন্তু কি যেন কোরআন শরীফ পড়তেছে, তাই পাখিটা ঢুকতে পারতেছে না। আর দূর থেকে কে যেন আমারে বলতেছে, তোর বাড়িতে বিপদ। আমি ওই স্বপ্ন দেখে আর থাকতে পারি নাই, তাই চলে আসছি। কথা শেষ না হতেই চাঁদের উপর থপ থপ হাঁটার আওয়াজ শুরু হলো। জাহানারা বেগম পবিত্র কুরআনের হাফিজা ছিলেন। তিনি দুর্গম পরিবেশে todo de cula de ahí. Ya, ahí.